আচ্ছা ভাবুন তো, একটা বিলাসবহুল ক্রুজ, বিশাল সমুদ্র, চারপাশে দারুণ একটা ছুটির আমেজ। আর এর মধ্যেই হঠাৎ করে হানা দিল এক অজানা আতঙ্ক। আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এরকমই এক চাঞ্চল্যকর মেডিকেল মিস্ট্রি বা চিকিৎসা বিজ্ঞানের রহস্য নিয়ে কথা বলবো, যার সম্প্রতি বিশ্বজুড়ে হেডলাইন তৈরি করেছে। এটা কিন্তু কোনো হলিউড মুভির গল্প নয়, একদম বাস্তব একটা ঘটনা। কিভাবে একটা সাধারণ আনন্দভ্রমণ হঠাৎ করে একটা ভাসমান দুঃস্বপ্নে পরিণত হলো, আর এর পেছনে বিজ্ঞানের কোন অদৃশ্য সত্যটা লুকিয়েছিল। চলুন পুরো ঘটনাটা একটা শিক্ষামূলক কেস স্টাডি হিসেবে ধাপে ধাপে বিশ্লেষণ করে দেখি। ঘটনার শুরুটা কিন্তু একদম পারফেক্ট একটা হলিডে ট্রিপের মতোই ছিল। সময়টা ২০২৬ সালের এপ্রিল মাস। আর্জেন্টিনার উশুইয়া শহর থেকে একটা বিলাসবহুল ক্রুজ জাহাজ অ্যান্টার্কটিকা আর দক্ষিণ আটলান্টিকের বরফ ঢাকা দুর্গম দ্বীপগুলোর উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজে তখন ২৩টি দেশের প্রায় ১৫০ জন যাত্রী আর ক্রু। প্রথম কয়েকদিন তো কাটল একদম জাদুর মতো। পার্টি, রিল্যাক্সেশন, আড্ডা সবই চলছিল। কিন্তু যাত্রার ঠিক ৫ দিনের মাথায় এক ৭০ বছর বয়সী ডাচ যাত্রীর হালকা জ্বর, মাথা ব্যথা আর ডায়রিয়া শুরু হলো। মানে খুব সাধারণ কিছু লক্ষণ, তাই না? কেউ ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে এই ছোট্ট জ্বরটায় একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের অ্যালার্ম বেল ছিল। এখানে সবচেয়ে অ্যালার্মিং ব্যাপারটা হলো পরিস্থিতি ঠিক কতটা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ১ এপ্রিল যাত্রা শুরুর পর সেই ডাচ যাত্রীর অবস্থা এতই খারাপ হয়ে যায় যে ১১ এপ্রিল জাহাজেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এরপর ২৪ এপ্রিল জাহাজটা যখন সেন্ট হেলেনায় পৌঁছায়, তার স্ত্রী মৃতদেহ নিয়ে নেমে যান। কিন্তু নেদারল্যান্ডস ফেরার পথে হঠাৎ করে তিনিও অসুস্থ হয়ে পড়েন আর ২৬ এপ্রিল মারা যান। এখানেই শেষ নয়, ২ মে জাহাজের আরেকজন জার্মান যাত্রী মৃত্যু হলে সবার টনক নড়ে। শেষমেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-কে খবর দেওয়া হয়। একের পর এক মৃত্যু হচ্ছিল, কিন্তু আসল কালপ্রিট যে কে সেটা তখনও সবার অজানা। ওকে, চলুন এবার এই রহস্যের একটু গভীরে যাওয়া যাক। অধ্যায় ১, অদৃশ্য অপরাধী, ভাইরাসের পরিচয় উন্মোচন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন তদন্তে নামল এবং মেডিকেল টেস্টগুলোর রেজাল্ট হাতে এলো, তখন বিজ্ঞানীরা আক্ষরিক অর্থে চমকে গিয়েছিলেন। কারণ এই বিপর্যয়ের পেছনে কোনো অজানা অভিশাপ ছিল না, ছিল একটা সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ফ্যাক্টর। ডায়াগনোসিসের পর জানা গেল এই অদৃশ্য ঘাতকের নাম হান্তা ভাইরাস। এটা কিন্তু সদ্য গজিয়ে ওঠা কোনো নতুন ভাইরাস নয়, বরং এটা ভাইরাসের আস্ত একটা পরিবার, যারা মূলত ছড়ায় ইঁদুরের মাধ্যমে। চিকিৎসা বিজ্ঞানীদের কাছে এরা প্রায় ৭০ বছর ধরে পরিচিত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? এতগুলো দশক পেরিয়ে যাওয়ার পরও এই ভাইরাসের কোনো FDA অনুমোদিত টিকা বা সুনির্দিষ্ট কিওর আবিষ্কৃত হয়নি। আক্রান্ত হলে ডাক্তাররা বড়জোর সাপোর্টিভ কেয়ার দিতে পারেন, কিন্তু আসল যুদ্ধটা লড়তে হয় রোগীর নিজের ইমিউন সিস্টেমকে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী আবার এই ভাইরাসের কাজের ধরন একদম আলাদা। যেমন ধরুন, এশিয়া আর ইউরোপের দিকে যে স্ট্রেনটা দেখা যায় তাকে বলে HFRS। এটা মানুষের শরীরে ইন্টারনাল ব্লিডিং বা অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটায় আর কিডনি পুরো বিকল করে দেয়। অন্যদিকে আমেরিকার দিকে দেখা যায় HPS। এটা আরও সাংঘাতিক। এটা সরাসরি ফুসফুসকে টার্গেট করে, ফুসফুস তরলে ভরে যায় আর এক পর্যায়ে আক্ষরিক অর্থেই শ্বাসরোধ হয়ে রোগীর মৃত্যু ঘটে। আমাদের সেই ক্রুজ জাহাজের যাত্রীদের কপালেও ঠিক এই দ্বিতীয় পরিণতিটাই জুটেছিল। 50%, হ্যাঁ, ঠিকই শুনছেন। হান্তা ভাইরাসের কিছু কিছু স্ট্রেনের ক্ষেত্রে মৃত্যুর হার বা মর্টালিটি রেট ঠিক এই পর্যায়ে ছুঁতে পারে। এর মানে হলো আক্রান্ত হওয়া প্রতি ২ জনের মধ্যে একজনের মৃত্যু হতে পারে। জাস্ট ভাবুন বিষয়টা। ঠিক এই কারণেই যখন ক্রুজ জাহাজের এই ভাইরাসের উপস্থিতি কনফার্ম করা হলো, তখন ইন্টারন্যাশনাল হেলথ অফিসিয়ালরা সাথে সাথে রেড অ্যালার্ট জারি করে দিয়েছিলেন। এমনকি কোনো দেশই তাদের বন্দরে জাহাজটিকে ভিড়তে দিতে রাজি ছিল না। ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই ভাইরাসের ব্যাকগ্রাউন্ড বেশ পুরনো। ১৯৫০-এর দশকে কোরিয়ান যুদ্ধের সময় প্রায় ৩,০০০ আমেরিকান সেনা হঠাৎ করেই এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়। তখন অনেকেই ভেবেছিল এটা বুঝি কোনো বায়োলজিক্যাল ওয়েপন। তখন একে বলা হতো কোরিয়ান হ্যামোরেজিং ফিভার। এই রহস্য ভেদ করতে বিজ্ঞানীদের প্রায় ৩০ বছর লেগে যায়। অবশেষে ৮০-র দশকে সাউথ কোরিয়ার একজন জিনিয়াস ভাইরোলজিস্ট ডক্টর হোয়া ওয়াং লি ইঁদুরের মধ্যে এই ভাইরাসটা শনাক্ত করতে সক্ষম হন। আর কোরিয়ার হান্তান নদীর নাম থেকেই এর নাম দেওয়া হয় হান্তা ভাইরাস। এখন আলোচনার মোড়টা একটু ঘোরানো যাক পরিবেশের দিকে।
অধ্যায় ২ জলবায়ুর প্রভাব পরিবেশগত অনুঘটক। ভাইরাসের প্রাদুর্ভাবের সাথে আবহাওয়ার আবার কি সম্পর্ক তাই তো ভাবছেন? পরিবেশগত পরিবর্তন কিভাবে একটা ভাইরাসের বিস্তারকে উস্কে দিতে পারে তাই কেস স্টাডির খুব ক্রুশাল একটা পয়েন্ট। একটু পেছনের দিকে যাই ১৯৯৩ সালের কথা। আমেরিকায় নাভাহো নামে একটা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে হঠাৎ করে এক রহস্যময় মহামারীর প্রাদুর্ভাব ঘটে। সম্পূর্ণ সুস্থ আর তরুণ মানুষজন হঠাৎ করেই ফুসফুসে তরল জমার কারণে মারা যেতে শুরু করেন। বিজ্ঞানীরা কোনোভাবেই যখন কুল পাচ্ছিলেন না, তখন সেই সম্প্রদায়ের বয়স্ক মানুষরা একটা দারুণ ক্লু ধরিয়ে দেন। তাদের বংশপরম্পরায় চলে আসা মৌখিক ইতিহাস থেকে জানা যায় আবহাওয়া পরিবর্তনের সাথে এই রোগ ফিরে আসার একটা ডিরেক্ট কানেকশন আছে। আর এই ব্যাপারটা দারুণভাবে একটা চেন রিয়াকশন বা ধারাবাহিক প্রক্রিয়াকে তুলে ধরে। ১৯৯১-৯২ সালে শক্তিশালী এল নিনোর কারণে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। সেই বৃষ্টির কারণে পিনিয়ন পাইন বাদামের বাম্পার ফলন হয়। আর এই বাদাম হল ইঁদুরের অত্যন্ত প্রিয় খাবার। প্রচুর খাবার পেয়ে ইঁদুরের বংশবৃদ্ধি হঠাৎ করে জ্যামিতিক হারে বেড়ে যায়। ইঁদুরের সংখ্যা যত বাড়ে, লোকালয়ে মানুষের সাথে তাদের সংস্পর্শ তত বাড়ে। আর ঠিক এভাবেই ভাইরাসটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রকৃতি আর ভাইরাসের এই মেলবন্ধন সত্যিই ভাবিয়ে তোলার মতো। তবে এতক্ষণ যা বললাম তাতে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু চলুন একটু লজিক্যালি ভাবি। অধ্যায় ৩ বাস্তবতার নিরিখে সংক্রমণের ঝুঁকি বিশ্লেষণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পয়েন্ট অফ ভিউ থেকে বিজ্ঞানভিত্তিক ডেটা দিয়ে সংক্রমণের আসল রিস্ক লেভেলটা একটু মেপে দেখা যাক। অহেতুক প্যানিক না করে আমাদের সচেতন হতে হবে। ঐতিহাসিকভাবে বিজ্ঞানীদের ধারণা ছিল হান্তাভাইরাস শুধু ইঁদুর থেকেই মানুষে ছড়ায়। কিন্তু ১৯৯৬ সালে আর্জেন্টিনায় এই ভাইরাসের একটা নতুন ভ্যারিয়েন্ট আবিষ্কৃত হয়, যার নাম আন্দিজ স্ট্রেইন। এই স্ট্রেইনটার একটা স্পেশাল এবিলিটি ছিল, এটা মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে। আর ক্রুজ জাহাজে ঠিক এই আন্দিজ স্ট্রেইনটাই অ্যাটাক করেছিল। তবে এখানে একটা বিশাল স্বস্তির খবর হলো, এটা কিন্তু কোভিড-১৯ বা সাধারণ ফ্লুর মতো বাতাসে ভেসে ছড়ায় না। এটা ছড়ানোর জন্য দীর্ঘ সময় ধরে অত্যন্ত ঘনিষ্ঠভাবে রোগীর সংস্পর্শে থাকা লাগে, যেমন একই বিছানায় ঘুমানো বা খুব কাছ থেকে রোগীর সেবা যত্ন করা। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই মাত্র একদিন সময়কাল। মানুষ থেকে মানুষে ছড়ানোর ক্ষমতা থাকলেও এই ভাইরাসের ট্রান্সমিশন উইন্ডো বা অন্যকে সংক্রমিত করার সময়সীমা খুবই ছোট। সাধারণত রোগ দেখা দেওয়ার শুরুর দিকে মাত্র একদিনের জন্যই এটা অন্য কারো শরীরে ট্রান্সমিট হতে পারে। সংক্রমণের এই ভীষণ ছোট উইন্ডোটার কারণে এটা দ্রুত মহামারী বা প্যান্ডেমিকের রূপ নেওয়ার চান্স বলতে গেলে নেই বললেই চলে। ঠিক এই কারণে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একেবারে ক্লিয়ারলি স্টেটমেন্ট দিয়েছে যে বিশ্বের সাধারণ জনসংখ্যার জন্য এ ভাইরাসের সামগ্রিক ঝুঁকি খুবই কম। এক্সপার্টদের এই মতামতটা আমাদের একটা বড় লেসন দেয় যে কোনো নতুন ভাইরাসের খবরে আবেগের বশে প্যানিক অ্যাটাকের শিকার না হয়ে যুক্তিসঙ্গত আর বিজ্ঞানভিত্তিক তথ্যের উপর ভরসা রাখাটা কতটা জরুরি। তো ভাইরাসের নেচার সম্পর্কে তো আমরা জানলাম। এবার আসি চ্যাপ্টার 4 করণীয় পদক্ষেপ, সুরক্ষা এবং প্রোটোকল। দৈনন্দিন জীবনে আর এমার্জেন্সি সিচুয়েশনে এই ধরনের নীরব ঘাতক থেকে নিজেদের সেফ রাখতে আমাদের ঠিক কি কি রুলস মেনে চলা উচিত, চলুন তার একটা বিজ্ঞানভিত্তিক গাইডলাইন দেখে নেওয়া যাক। কোভিড-১৯ আর এই আন্দিজ স্ট্রেন হান্তা ভাইরাস, এই দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য যদি আমরা টানি, ব্যাপারটা বেশ ক্লিয়ার হয়ে যাবে। কোভিডের সময় আমাদের সেই ১৪ দিনের লম্বা কোয়ারেন্টাইনের কথা মনে আছে তো, যেহেতু কোভিড বাতাসে ছড়াতো। কিন্তু আন্দিজ স্ট্রেনের ক্ষেত্রে সংক্রমণের সময়কাল অত্যন্ত কম হওয়ায় নিয়মগুলো একদম আলাদা। যদি কেউ কোনো আক্রান্ত ব্যক্তির অত্যন্ত ঘনিষ্ঠ সংস্পর্শে চলেও আসেন, তার ক্ষেত্রে মাত্র ২-১ দিনের জন্য বাড়িতে একটা আলাদা ঘরে সাধারণ আইসোলেশন মেনে চলাই এনাফ হতে পারে। এটা আসলে গ্লোবাল প্যান্ডেমিকের চেয়ে নির্দিষ্ট কিছু লোকালয়ে বেশি সীমাবদ্ধ থাকে। চলুন ধাপে ধাপে দেখে নিই আসলে আমাদের কি করা উচিত। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ইঁদুর প্রতিরোধ করাই হলো এখানকার মূল মন্ত্র। বাড়ির দেয়ালে বা ফ্লোরে কোনো ফাঁক-ফোকর থাকলে সেটা আজই বন্ধ করা উচিত। খাবার দাবার সবসময় ঢেকে রাখা আর ময়লা আবর্জনা ঠিক জায়গায় ফেলাটা একেবারে মাস্ট। আর হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যদি কোনো পুরনো গোডাউন বা স্টোরেজ রুমে ঢুকতে হয় যেখানে অনেক দিন কেউ যায় না এবং ইঁদুরের উপদ্রব থাকতে পারে, সেখানে অবশ্যই N95 মাস্ক আর গ্লাভস পরে ঢুকবেন। ইঁদুরের মলমূত্র থেকে সবসময় দূরে থাকতে হবে। আবার সেই ক্রুজ জাহাজের ঘটনায় ফিরে যাই। এত সুরক্ষিত একটা জাহাজে ভাইরাসটা পৌঁছালো কিভাবে?
উত্তরটা লুকিয়ে আছে ওই স্বাস্থ্যবিধির অভাবেই। তদন্তে বেরিয়ে আসে মার্চ মাসে উশুইয়াতে ওই ডাচ কাপল একটা বার্ড ওয়াচিং ট্যুর বা পাখি দেখতে এমন একটা ডাম্পিং গ্রাউন্ড বা ল্যান্ডফিলে গিয়েছিলেন যেখানে প্রচুর ইঁদুরের রাজত্ব ছিল। সেখান থেকেই তারা এক্সপোজড হন। এরপর ট্রান্সমিশন উইন্ডো চলাকালীন তারা জাহাজে ওঠেন, আর এভাবেই রোগটা বাকিদের মাঝে ছড়িয়ে পড়ে। একটুখানি অসতর্কতা কিভাবে একটা বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে, এটা তার একটা টেক্সটবুক এক্সাম্পল। আজকের এই এক্সপ্লেনারটা শেষ করার আগে একটা খুব সিরিয়াস প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। পৃথিবীতে জলবায়ুর পরিবর্তন খুব দ্রুত ঘটছে। এল নিনোর মতো ওয়েদার প্যাটার্নগুলো আরও এক্সট্রিম হচ্ছে। এর মানে হলো যে কোনো সময় ইঁদুর বা অন্য কোনো প্যাথোজেন ক্যারিয়ারের সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমন একটা সিচুয়েশনে যেখানে এই নীরব ঘাতকগুলোর কোনো প্রতিষেধক নেই, সেখানে সঠিক তথ্য জানা, বেসিক হাইজিন মেনে চলা আর পরিবেশের প্রতি সচেতন হওয়াই কি ভবিষ্যতের যে কোনো অজানা বিপদ মোকাবিলার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার নয়? এই কেস স্টাডি অন্তত আমাদের সেই বার্তাই দেয়। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে।